তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব। করার কি আছে? আপনার কোনো প্রেমিকা নেই? আর থাকবেই বা কি করে? আপনি যে খাইস্টা। বাই দ্য ওয়ে, আপনার সাথে এখন আসার এই গল্প করার সময় আমার নেই। ফোনটা দিন, আমি আমার বেস্টির সাথে কথা বলবো। আপনার ফোর্স ম্যারেজের চক্করে তো ওর সাথে কথাটাও বলতে পারিনি। না জানি বেচারি কত টেনশন করছে। নীল আর কথা বাড়ালো না, সাইডে পড়ে থাকা ফোনটা দেখিয়ে বলল, এই যে, আপনি কি বেকুব নাকি? ফোনটা ওখানে আছে সেটা তো আমিও জানি, কিন্তু আমি কি আপনার ফোনের পাসওয়ার্ড জানি? সেজন্যই তো শুনলাম, না হলে কে শুনতো আপনার কাছে? ননসেন্স কোথাকার। এখন যদি এমন স্টুপিড কথা বন্ধ করে মুখে লাগাম না টানো, তাহলে থাপ্পড় একটা মাটিতে পড়বে না। তিহু কিছু বলতে গিয়েও থমকালো। নীলের ভাসমান শিরার হাতটা দেখে হৃৎপিণ্ড ধক করে উঠল তার। যদি সত্যি সত্যি নীল এখন থাপ্পড় মারে, তাহলে তো তার গাল আর গালের জায়গায় থাকবে না, পুরো ভুঁচকে চামচিকির আকার ধারণ করবে। সে ফোনটা এনে নীলের হাতে দিল। নীল ফোন খুলে তার কাছে দিতেই সে দ্রুত কল লাগালো মাহার নাম্বারে। 2-3 বার রিং হওয়ার পরেও ধরলো না কেউ। বারংবার ফোন দেওয়ার কারণে ওই পাশ থেকে ভেসে আসলো একটা রাগে রমণীর কণ্ঠ। হোয়াট দ্য হেল, ফোন ধরছিলাম না, তার মানে নিশ্চিত আপনাকে চিনি না আমি। রং নাম্বারে ফোন দিয়ে কি ইটিস পিটিস করা ইচ্ছে? সে আর কিছু বলার আগে তিউ ভীত কণ্ঠে বলল। মাহু, আমি। পরিচিত কণ্ঠস্বরে থামল মেহা। পরক্ষণেই দ্বিগুণ অগ্নিঝরা কণ্ঠে সে বলে উঠল, কোন চুলায় গেছিলি মরতে? মরা সম্পন্ন হয়েছে? কোন মামদোর সাথে ভাগছিস? হ্যাঁ, মামদোটা কি তোর পাশে আছে? দে তো এক্ষুনি তার কাছে। আর তোর সাথে বোঝাপড়াটা তো আমার পরে হচ্ছে। ফোন অফ করে কোন চুলায় যাস তুই? হ্যাঁ, মাহার এমন কথায় তিহু একবার নীলের দিকে তাকালো। লোকটা এখনো ল্যাপটপে মুখ গুজে কি জানি করছে, তার মানে শুনতে পায়নি। আল্লাহ বাঁচাইছে। তিহু দ্রুত ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। অতঃপর মাহার উদ্দেশ্যে বলল, বেবি একটু চুপ কর, শান্ত হ, আমার কথাটা পুরোটা শোন। কি বল শুনবো তোর কথা? কোন গর্তে লুকিয়েছিস বল? আমি আর রিশাদ আসছি, আর আন্টিকেও ফোন দিচ্ছি। আন্টি আঙ্কেলকে একটু বলুক তার গুণধর মেয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আব্বু আর আম্মু কেউ কি তোর কাছে কল দিয়েছিল? কল দেয়নি মানে? একটু আগেই তাদের সাথে আমার কথা হয়েছে। তোর জন্য আর কত মিথ্যে কথা বলবো আমি, হ্যাঁ? আর রিশাদ যদি জানতে পারে যে তুই পুরো একদিন পর কল দিয়ে বলছিস আব্বু আম্মু ফোন দিয়েছিল কিনা, ও যে তোর কি অবস্থা করবে গড নোস। বেচারা কোথায় কোথায় খোঁজেনি তোকে বলতো। তিহু যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মানে বাবা মা এখনো জানে না তার ব্যাপারে। সে মাহার উদ্দেশ্যে বলল, দোস্ত, আমার পুরো কথাটা শোন। আমি নীল খানের বাসায়। তার কথায় বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে যায় মাহা। বলল, নীল খানের বাসায় মানে? তিহু সবটা খুলে বলল মাহাকে। তিহুর মুখে এমন বর্ণনা শুনে মাথা ঘোরাতে লাগলো মাহার। দিশা পিশা হারিয়ে সে বলল, এই তুই কি বলছিস? বুঝতে পারছিস তিহু? এগুলো যদি এখন আঙ্কেল বা আন্টি জানতে পারে, সবচেয়ে বড় কথা তোর চাচারা জানতে পারে, তাহলে তোকে আস্ত রাখবে? তিহু বুক ভর্তি করে শ্বাস ফেলল। অতঃপর বলল, সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার কিছু করার নেই। যা হওয়া সেটা হয়ে গিয়েছে। এখন তুই আম্মুকে একটু ম্যানেজ করতে লাগ। বল আমার ফোনটা পড়ে ভেঙে গিয়েছে, আর আমি পরশু ভার্সিটি এসে ম্যানেজ করছি সবকিছু। দুই বান্ধবীর কথোপকথন শেষে রুমে আসলো তিহু। ওদিকটা মাহা সামলে নেবে বলে কিছুটা নিশ্চিন্ত সে। রুমে এসে নীলকে ফোনটা দিতে গিয়ে দেখতে পেল নীল বিছানায় সবে শরীরটা এলিয়ে দিতে যাচ্ছে। তিহু দ্রুত এগিয়ে গিয়ে তাকে বাধা দিয়ে বলল। এই স্টপ স্টপ স্টপ, কি করছেনটা কি আপনি? তিহুর এমন আচরণে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো নীল। অবাক কণ্ঠে বলল। কি হয়েছে? তিহু ফোনটা বেডসাইড টেবিলে রেখে বলল, কি হয়েছে মানে? আপনি আমার বিছানায় কি করছেন? তোমার বিছানা মানে? আমার বিছানা মানে আমার বিছানা। এক্ষুনি নামুন বলছি। নামবো মানে? আমার ঘুম আসছে, ঘুমাবো আমি। হ্যাঁ তো ঘুমান না, কে বারণ করেছে আপনাকে?
বিছানা ছাড়া কি আমি তোমার মাথার উপর ঘুমাবো? কোথায় ঘুমাবেন না ঘুমাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বিছানায় ঘুমানো যাবে না। হোয়াট দ্য হেল! আমার বিছানায় আমি ঘুমাবো না তো কে ঘুমাবে? মিস্টার, একটু ভুল হয়ে যাচ্ছে। বিছানাটা আপনার ছিল, এখন এটা আমার। আর আমি কোনো পুরুষ মানুষের সাথে বেড শেয়ার করতে পারবো না। আমার সে অভ্যাস নেই, সরি। আমার মনে হচ্ছে তোমার মতো অসভ্য মেয়েদের সাথে বেড শেয়ার করার অভ্যাস আছে। তি অন্যদিকে ফিরে ধীর কণ্ঠে বলল। নেতাদের আবার ক্যারেক্টারে ঠিক থাকে নাকি? কি বললে? কই কিছু না তো, এটাই বললাম যে আপনি ওই সোফাটাতে ঘুমোতে পারেন। আই থিঙ্ক ওটা আপনার জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে। নীলার কথা বলালো না। মুষ্টিবদ্ধ হয়ে যাওয়া হাতটা নিজ গতিতে আলতোভাবে ছেড়ে দিয়ে নিজে থেকে নিজের বালিশটা নিয়ে সোফার দিকে পা বাড়ালো। তিহু এক শয়তানি হাসি হেসে মনে মনে বলল, ये तो सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है चंदू। আর একটু করো আমাকে বিয়ে। পাশের বাগানে বড় বড় শিমুল, বকুল আর কৃষ্ণচূড়ার দল আজ কোকিলের কলতানে মুখরিত হয়ে উঠেছে। সেই সুরের সঙ্গে বলছে উত্তরে হাওয়া, মিষ্টি হাওয়া ছুঁয়ে যাচ্ছে খানমহলের চারপাশ। স্নিগ্ধ বাতাস কেবল গাছের নবকিশলয়গুলোকে বা সদ্য ফোটা বকুলগুচ্ছকে নয়, ছুঁয়ে যাচ্ছে খান পরিবারের প্রতিটা সদস্যের হৃদয়কেও। আজ যেন এক বিষণ্ণতার পরিসমাপ্তি ঘটিয়ে উৎসবের আমেজ লেগেছে। দীর্ঘ 5 বছরের শূন্যতা ঘুচিয়ে আজ রাউফিন ফিরছে নিজ মাতৃভূমিতে। পরিবারের সকলের মনে এক চাপা কৌতূহল ও আনন্দ দোলা দিচ্ছে, যেন অনেক দিনের নিভন্ত দ্বীপটি পুনরায় প্রজ্বলিত হবে আজ। বহু প্রতীক্ষার পর এক নতুন প্রভাতের উদয়ের আকাঙ্ক্ষায় উদ্গ্রীব সবাই। সকাল থেকেই রান্না বাড়ায় ব্যস্ত বাড়ির সব রমণীরা। রাউফিনের পছন্দের সব খাবার আছে, নিজ হাতে রান্না করছেন রওশনারা খান। তার চোখে আনন্দ অশ্রু, মুখে প্রশস্ত তৃপ্তি, তার হাসি। কিচেনের সম্মুখভাগের বড় ডাইনিংয়ে পার্শ্ববর্তী এক সোফাতে বসে আছে তিহু, রাফার, নীরা। নীরার হাতে বই, গভীর মনোযোগ দিয়ে একধানে পড়ছে সে। রাফার টুকিটাকি কাজে সাহায্য করছে, আবার এসে বসছে। আর এদিকে তিহু মির্জা সূচনার কাছ থেকে ধমক খাওয়ার পর থেকে সোফাতে এসে থ মেরে বসে আছে। কিছুক্ষণ আগেই তাকে রান্নাঘরে যাওয়া নিয়ে ভীষণ এক ধমক দিয়েছে মির্জা সূচনা। তার ভাষ্যমতে তিহুর শরীর পুরোপুরি সুস্থ হয়নি, আর আগুনের ধারে গেলে যদি জ্বরটা আরও আসে। এজন্যই তাকে নিষেধ করা সত্ত্বেও যখন সে ফের মির্জা সূচনাকে সাহায্য করতে গিয়েছিল, তখন এক ধমক দিয়েছেন তিনি। একাধারে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিল তিহু। রাফাটারও আজকে অবসর নেই, বড় ভাই আসছে বলে কথা কত দায়িত্ব তার। বিরক্ত তিহু আশেপাশে ফিরে কি করবে ভাবতে ভাবতে দেখতে পায় দোতলা দিয়ে নামছে দুজন রমণী। তিহুর কাছে সম্পূর্ণ অজ্ঞাত তারা। সে নীরাকে আলতো ধাক্কা দিয়ে বলল, এই নিরু। এক মনে পড়তে পড়তে কল্পরাজ্যে হারিয়ে গিয়েছিল নীরা। তিহুর এমন হঠাৎ ডাকে কিছুটা কেঁপে উঠে সে বলল, কিছু বলবে বৌমনি? তিহু সিঁড়ি বেয়ে নেমে আসা দুজন রমণীর দিকে ইঙ্গিত করে বলল। ওরা কারা? তিহুর কথায় তাদের দিকে ফিরল নীরা, মোটা ফ্রেমের চশমাটা হাত দিয়ে সামান্য ঠিক করে। তারপর তিহুর দিকে ফিরে বলল, ওহ, ওরা ওদের মতো ব্ল্যাক টপস আর স্কার্ট পরা মেয়েটা হচ্ছে নাহা আপু, আর ব্লু সালোয়ার কামিজ পরা মেয়েটা হচ্ছে মনি আপু। নীরার কথায় তিহু একবার ভালো করে মেয়ে দুটিকে পর্যবেক্ষণ করল। নাহার চেহারায় ওয়ালিদ খানের মুখাবয়বের গড়ন স্পষ্ট, তবে মন্নি মেয়েটা একটু অন্যরকম সুন্দরী। হ্যাঁ অবশ্যই, ডাগর ডাগর চোখের অধিকারিণী সে। গায়ের রং তিহের মতো অতটা উজ্জ্বল নয়, তবে সে লাবণ্যময়ী। তার কৃষ্ণকালো চুলগুলো ঢেউ খেলানো স্রোত তরঙ্গের নেই। তবে অবাক করার বিষয় হচ্ছে তার চোখগুলো অদ্ভুত রকম ফুলে ওঠা, রক্তিম বর্ণের, যেন কত রাত নির্ঘুম কাটিয়েছে সে। তিহু যখন তাদের পর্যবেক্ষণে ব্যস্ত, ঠিক তখনই তার পাশ কাটিয়ে চলে গেল তারা। একবারও তার দিকে ঘুরেও তাকালো না। বেশ অবাক হলো তিহু। কালকে থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষের সাথে তার পরিচয় হয়েছে, সবাই তাকে বেশ যত্ন করেছে। যদিও নীলের বড় ফুফুটা একটু অন্যরকম, কিন্তু এই মেয়ে দুটা, নাহার মুন্নি, কিচেনে এসে দাঁড়ালো। তাদের দেখে মির্জা সাইমা হেসে বললেন, কি ব্যাপার, এতক্ষণ পর মনে হলো বের হওয়া প্রয়োজন? আর মনি, তোর চোখে মুখের এই হাল কেন? তখনই পাশ থেকে মুন্নির মা বলল, বাদ দাও তো ভাবি, দেখো হয়তো কাল রাতে আবার কোনো স্যাড মুভি দেখছে আর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে। কিছুদিন আগেই তো ওই যে কি মুভি রিলিজ না, সাইয়ারা না কি, ওইটা দেখেও তো 2 দিন যাবৎ শুধু কেঁদেই গিয়েছিল। মায়ের কথায় মৃদুমন্দ চাপা হাসলো মুন্নি। মুভি? আসলেও তো মুভি। তার জীবনের গতিধারা যে এক চমকপ্রদ করুণ মুড নিয়েছে, তো হয়তো কোনো মুভিকেও হার মানাবে। যে ব্যক্তিটির প্রত্যেকটা খুঁটিনাটি মুন্নির ভালো করে জানা, সেই ব্যক্তিই তাই নাকি বিয়ে করে নিয়েছে। মলিন হাসির রেখা ফুটে উঠল মুন্নির ঠোঁটের কোণে।
নাহা একবার সেদিকে তাকালো। বুকের মাঝে কি যেন মোচড় দিয়ে উঠল তার। কেউ জানুক বা না জানুক, নাহা তো খুব ভালো করেই জানে মনি নীলকে ঠিক কতটা ভালোবাসে। সমুদ্রের অতল স্পর্শিতার ন্যায় সেই ভালোবাসা যখন হার মেনেছে, তখন থেকে নাহার মনে এক অজানা শঙ্কা দানা বেঁধেছে। মুন্নিয়াপুর ব্যাপারটা তো তার জানা, তবে সে যে আয়াজকে পছন্দ করে, না পছন্দ করে না, রীতিমতো ভালোবাসে, সে ব্যাপারটা তো সকলের অজানা। তবে যদি তার সাথেও এমন হয়, না এসব কি ভাবছে নাহা? এসব কোনোদিনই হতে দেবে না সে, কখনো না। হাজারো কল্পনাকে রীতিমতো পা দিয়ে পিষে নাহা এক ঝলক সোফায় বসে থাকা মেয়েটির দিকে তাকালো। ভুবন মোহিনী সুন্দরী মেয়েটি, ঠিক যেন কোনো কবির পুরচিত কাল্পনিক নায়িকা। তেমনি তো সব দিক থেকে পারফেক্ট মেয়েটা। সুদৈর্ঘ্য অক্ষিপল্লব বিশিষ্ট তার ডাগর ডাগর মধুরঙ্গা মনির নেত্র, চিকন জলায়ন নবকিশলয়ের মতন কম্পিত একজোড়া গোলাপি অধর, নাসিকাটি পাতলা এবং তীক্ষ্ণ। সব মিলিয়ে সে যেন কোনো দক্ষ কারিগরের পরম যত্নে এক অনবদ্য ভাস্কর্য। সৃষ্টিকর্তা যেন তাকে নিজ হাতে পরম যত্ন দিয়ে তৈরি করেছেন। তবে সবচেয়ে অবাক করা ব্যাপারটি হচ্ছে মেয়েটির এক গুচ্ছ সুদীর্ঘ কেশরাজ। হালকা লালচে চুলগুলো বেনুনি আবৃত থাকলেও সেগুলো সোফার পেছনে ফ্লোরে এসে পড়েছে। সব মিলিয়ে অসাধারণ সুন্দর লাগছে মেয়েটিকে। নাহার নিজেরই তো এক প্রকার ঘোর লেগে গেল, একটা মেয়ে এত সুন্দরী হতে পারে? তবে তৎক্ষণাৎ মুন্নির কথা মনে পড়তেই ঘৃণার সহিত দৃষ্টি ফিরিয়ে নিল সে। হোক সে ভুবন মোহিনী, অপরূপা কিংবা স্বর্গীয় অপ্সরা, তবে তার কারণেই মুন্নির মতো একপাক্ষিক ভালোবেসে যাওয়া মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। না, কখনো ক্ষমা করতে পারবে না মেয়েটিকে, কখনো না। আচ্ছা, কথা কি একবার বললে শুনতে পাস না? বললাম তো আজকে আমার পক্ষে পানিমন্ত্রীর সাথে দেখা করা সম্ভব নয়। যদি তার বেশি প্রয়োজন হয় তাহলে সে আরো 2 দিন অপেক্ষা করুক। আই হ্যাভ নাথিং টু ডু, গট ইট? নীলের তীক্ষ্ণ কণ্ঠে অপর প্রান্তে থাকা লোকটা চুপসে গেল। অতঃপর স্থির কণ্ঠে বলল, আচ্ছা ভাই, আমি দেখছি ব্যাপারটা। দেখা দেখির তো কিছু নেই, আমি বলেছি মানে সেটাই ফাইনাল। আগামী 2 দিনের আগে উনি যদি আমাকে নক করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা বলেই ফোন কেটে দিল নীল। বিরক্তিতে চোখ মুখ কুচকে আসছে তার। এই পানি মন্ত্রীটাও জুটেছে, বিগত 1 সপ্তাহ ধরে তাকে ফোন করেই যাচ্ছে। জিজ্ঞাসা করলেই বলে ব্যক্তিগতভাবে দেখা করা প্রয়োজন একান্তে। নীল বোঝে না কেন একান্তে দেখা করা প্রয়োজন। নীলের কণ্ঠে এক ঝলক সিঁড়ির দিকে তাকালো তিহ। নীলের পরনে আজ গতানুগতিক একই শুভ্র পাঞ্জাবি, তবে আজ তাকে একটু অন্যরকম লাগছে। তিহু চোখ সরু করে ব্যস্ত হয়ে পড়ল নীলকে বিশ্লেষণে। তার নীলমণি যুক্ত তীক্ষ্ণ চোখের উপরে থাকা ভ্রুদয় সামান্য কুচকানো, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। নিশ্চয়ই আবারও কোথাও কোনো ঝামেলা পাকিয়েছে। আফটার অল নেতাদের তো এই একটাই কাজ, ঝামেলা বাঁধানো। তুই সামান্য ঠোঁট বাঁকিয়ে পাশ করল। নীল এক ঝলক আর চোখে তাকালো তার দিকে। অতঃপর কিচেনের সামনে এসে মির্জা সূচনাকে উদ্দেশ্য করে বলল, এদিকের অবস্থা কত দূর আম্মু? রাউফিন কিন্তু চলে এসেছে। রাউফিন নীলের মাসখানেকের বড় হওয়ায় দুজনের সম্পর্কই বন্ধুর মতো, তাই কখনো সে রাউফিনকে ভাই বা ভাইয়া বলে না, নাম ধরেই সম্বোধন করে। মির্জা সূচনা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এদিকে সবকিছু সম্পূর্ণ। তার কথা শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে মহলের বাইরের নীল আকাশ স্পন্দিত হলো এক ভিন্ন শব্দে। তবে এ কোনো পাখপাখালির গান নয়, এ এক যান্ত্রিক পাখির হুঙ্কার। সেই শব্দ ক্রমেই ঘন হয়ে আসছে, আর পরিবারের সকলের হৃদয়ে এক চাপা উত্তেজনা যেন তুরঙ্গ চলছে। ব্যতিব্যস্ত সকলে হাতের কাজ ফেলে ছুটে চলল বাহির অঙ্গনে। মহলের সবাই উপস্থিত বাইরের বিশাল উদ্যানে। এক লৌহ কঠিন পক্ষী ধীরে ধীরে আঙ্গিনার এক বিশাল সবুজে আবৃত ফাঁকা জায়গাটায় নেমে আসছে। তার যান্ত্রিক ডানা তীব্র ঝাপটানিতে চারপাশের গাছপালা দুলে উঠছে, যেন এক অজানা ঝড়ে সব কম্পমান। জন্ট পাখিটির উদরে লুকিয়ে আছে 5 বছরের প্রতীক্ষার প্রতি মুহূর্ত। সে যখন ভূমি স্পর্শ করল, সমস্ত বাতাস যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। নীরবতার এই ক্ষণটি যেন সকল ইন্ডিয়ার উপর জয়ী হলো। ধীরে ধীরে যন্ত্রপক্ষী রাজার মাছ থেকে নেমে আসলো নিখুঁতভাবে তৈরি ডার্ক নেভি স্যুট পরিধানরত এক সুদর্শন পুরুষ। দেখতে অনেকটা ব্রিটিশদের মতো পুরুষটির মুখাবয়ব চঞ্চলতা বিহীন, কেবল শান্ত নিবিড় এক প্রশান্তি। সেই প্রশান্তির মধ্যে দিয়েও তার তীক্ষ্ণ চোখ দুটি আপনজনকে খুঁজে ফিরছে। দূরে দাঁড়িয়ে থাকা রওশনারা খান এ দৃশ্য দেখে আর নিজেকে স্থির রাখতে পারলেন না। সকল বিধিনিষেধ, সকল জড়তা ভেঙে তিনি প্রায় ছুটে গেলেন তার পুত্রের দিকে। তার চোখে তখন আনন্দের অশ্রু, মুখে এক তৃপ্তির হাসি। রাফিন যখন দেখলো তার মা ছুটে আসছেন, তার নিজের হৃদয়ের বাটটিও যেন ভেঙে গেল। 5 বছরের সকল শূন্যতা, সকল কষ্ট যেন এক লহমায় মিলিয়ে গেল।
যখন সে তার মায়ের উষ্ণ আলিঙ্গনে ধরা পড়ল। এক নীরব কিন্তু গভীর আবেগে পূর্ণ সে দৃশ্য, যা হার মানাবে ভাষার বর্ণনাকে। অন্যান্য পরিজনেরাও তখন ধীরে ধীরে এগিয়ে এলো, যেন আজ এক নব সূর্যোদয়ের সূচনা হলো খানমহলের আঙ্গিনায়। সময়টা সন্ধ্যার কিছু পর, ঘড়ির কাঁটায় সবে সন্ধ্যা 6টা কি 7টা। খানমহলের সকলে জমায়েত হয়েছে বিশাল ড্রয়িং রুমে। বিবিধ জিনিসের রকমারি সাজানো হয়েছে সেখানে। প্রত্যেকের জন্যই গাদা খানেক দ্রব্যাদি। একে একে সবাইকে নিজের জিনিস বুঝিয়ে দিচ্ছে রাউফিন। হঠাৎই তিহুর সম্মুখে এসে থমকে দাঁড়ালো সে। ভুরুজোড়া সামান্য কুচকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল, তোমাকে তো ঠিক। তার মুখের কথাটা শেষ করার আগে লুফে নিয়ে রাফা এক লহমায় বলে উঠল, ভাইয়া এটা বৌমনি নীল ভাইয়ার। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাউফিন নিজের খসখসে কণ্ঠে বলল, ও তাহলে তুমি নুরাইল। তিহু এক ঝলকে নীলের দিকে তাকালো, অতঃপর সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, জি, আমি নুরাইন, নুরাইন হক। রাফিন এবার এক ঝলক নীলের দিকে তাকালো, তারপর তিহুর দিকে ফিরে হেসে বলল, ও হাই, আমি মাহমুদুল হক। বাই দ্য ওয়ে, সেম সারনেম। তাই তো দেখছি। রাউফিন এবার তিহুর দিকে ফিরে প্রফুল্ল হেসে বলল, সো ডাজ দিস মিন ওয়ের লাইক ব্রাদার অ্যান্ড সিস্টার? তাহলে কি এর অর্থ এই যে আমরা যে ভাই বোন হয়ে গেলাম? তিহু খানিক হাসলো, অতঃপর মাথা ঝাঁকিয়ে বলল, মেবি। রাউফিন এবার কিছুটা হতাশাগ্রস্ত আর অনুশোচনা সম্পন্ন দৃষ্টি নিয়ে বলল, বাট সরি সিস্টার, আমি যখন মিমিয়ার কাছে তোমার কথা শুনেছি তখন আর টাইম নেই। তোমার জন্য কিছুই আনতে পারিনি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে ব্রাদার সিস্টার, যখন বলেছই তাহলে দেনা পাওনার হিসাবটা না হয় পরে চোকানো যাবে। আফটার অল, ছোট বোন হিসেবে তোমার কাছ থেকে তো কোনো স্পেশাল ইভেন্টের জন্য আমার গিফটের প্রয়োজন হবে না, না? যে কোনো মুহূর্তেই আমি সেটা পেতে পারি। রাউফিন মুগ্ধ হলো তিহুর এমন আন্তরিক আচরণে। মির্জা সূচনা বৌমার আন্তরিকতায় মুস্কি হাসলেন। মির্জা সাইমা তার দিকে এগিয়ে এসে বললেন, যে যাই বলুক আপা, আমাদের নুরাইনটা কিন্তু খাঁটি সোনা। তোর সংসারটা একমাত্র ওই সামলাতে পারবে। মির্জা সূচনা এক ঝলক বোনের সরল মুখপানে তাকালেন, অতঃপর ফের বৌমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি। হঠাৎই এত কথোপকথনের মাঝে একজনকে খুঁজে চলল রাউফিনের দৃষ্টিচোরা। দু একবার আশেপাশে তাকিয়ে এসে মির্জা সূচনার উদ্দেশ্যে বলল, মামিমা, মুন্নি কই? মির্জা সূচনা একবার আশেপাশে তাকালেন, মুন্নিকে দেখতে না পেয়ে রুমি নাড়ার উদ্দেশ্যে বললেন, রুমি, মুন্নি কই রে? দেখো ভাবিজান, হয়তো রুমে ঘুমিয়ে আছে। বলছি তো, মাথায় ব্যথা করছে। তাই বলে রাউফিন এতদিন পর আসলো, একবার দেখাও করলো না। ওই যে তখন আমাদের সাথে গেল না, তারপরে তো রুমে গিয়ে দরজা দিয়েছে। কেউ ব্যাপারটা তত একটা গুরুত্ব না দিল তিহুর কেন জানি মানে খটকা লাগলো। অদ্ভুত একটা রহস্যময়ী মেয়ে মুন্নি। এবারে সবার সাথে হয়তো একদিনে তিহুর আলাপচারিতা ঠিকমতো হয়নি, তবে অনুমান নির্ভর প্রচেষ্টাতে সে যতদূর বুঝেছে মুন্নি মেয়েটা বড়ই অদ্ভুত। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেখানটা তিহুর আরও বেশি অদ্ভুত লাগার কারণ, তা হচ্ছে মুন্নি সকালবেলায় গার্ডেন এরিয়ায় নীলের দিকে এক অদ্ভুত ভঙ্গিমায় বারংবার তাকাচ্ছিল। হঠাৎই কল্পনাকে ডুবে তিহু চিকন ভ্রুজোড়া কুচকে এলো। দোতলার করিডোর দিয়ে নীলের রুমটার দিকে যাচ্ছিল তিহু। হঠাৎই এক পরিচিত মুখের দর্শন পেতেই থমকালো তার পথচারণা। রহস্যময় সে মানবীটিকে প্রথম দেখাতেই চিনে ফেলল তিহু। না চেনার তো কোনো কারণ নেই, সকালেই বেশ ভালো করে মেয়েটিকে পর্যবেক্ষণ করেছে সে, তবে তার তো এখানে থাকার কথা নয়। এদিকে সমগ্র এরিয়া জুড়ে তো শুধু একটাই রুম, সেটাও নীলের। মানবীটি এক ঝলক তাকালো তার দিকে। তিহু স্বভাবসুলভ মুস্কি হেসে বলল, ও তুমি এইখানে? তোমাকে তো সবাই নিচে খুঁজছিল। বাই দ্য ওয়ে, তোমার মাথা ব্যথা করছিল শুনলাম, কমেছে? কি রে, ফাঁসিয়েছো নীল ভাইকে? প্রশ্নের জবাবে এমন উত্তর হয়তো আশা করেনি তিহু। হঠাৎই তার ভুরুচোরা কুচকে গেল। সরু চোখে সন্ধিয়ান দৃষ্টি নিক্ষেপ করে বলল, মানে? কিছু তার তেতে উঠল মনে। তার কাছে মেয়েটির এমন প্রশ্ন ন্যাকামি ভিন্ন অন্য কিছু লাগছে না। বিরক্তিকর কণ্ঠে সে বলে উঠল, মানে বুঝছো না, কচি খুকি নাকি তুমি? আমি বলছি, তুমি কি করে আমার নীল ভাইকে ফাঁসিয়েছো? প্রথম সাক্ষাতে মনের এমন উগ্র আচরণে বিস্ময়ে ছেয়ে গেল তিহুর সুশ্রী মুখাভাব। এতক্ষণ যাবৎ মুস্কি হাসির রেখা বিদ্যমান মুখশ্রীতে মুহূর্তেই নেমে আইল একরাশ বিস্ময় আর বিরক্তি।
কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক থাকবে না মানে? তোমার মতো থার্ড ক্লাসলেস মেয়েকে চিনতে মাথা ঠিক রাখার প্রয়োজন হয় না। থার্ড ক্লাস মেয়ে কোথাকার। যখনই দেখলে বড় লোক তখন আর নিজের লোভ সামলাতে পারলে না, তাই না? জিভ লক লক করে উঠল। তিহু মুন্নির এমন কথাই তেতে উঠল। মাত্রই কি বলল মনে? থার্ড ক্লাস? তাকে থার্ড ক্লাস বলা ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় তিহু বলল। ওই গলা নামিয়ে। আর তুই থার্ড ক্লাস কাকে বললি? তোর নিজের কোনো ক্লাসের ঠিক আছে? কতটুকু জানিস তুই আমার সম্বন্ধে? আমার বাপদাদার যে সম্পত্তি আছে তা দিয়ে তোর মতো হাজারটা মেয়েকে আমার বাসায় ঝি করে রাখা যাবে। তাই গলা নামিয়ে কথা বল। মুন্নি বেশ অবাক হলো তিহুর এমন আচরণে। সে হয়তো কল্পনা করতে পারেনি তিহু এতটা রুট হতে পারে। কেননা তিহুর চেহারায় মিষ্টি মিষ্টি ভাব আছে, যা দেখলে সহজে কেউ ধরতেই পারবে না তার ভেতরকার আগ্নেয়গিরির উদ্গীরণ ঠিক কতটা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে। তবে মুন্নিও কি কম চায় নাকি? সেও তিহুর কথার জবাবে বলল, ভাষা ঠিক কর। তোর কথাতেই বোঝা যাচ্ছে তোর ভদ্রতার শিক্ষা। তাকে কথা শেষ করতে দিল না তিহু। কথার মধ্যিখানেই তাকে থামিয়ে সে বলে উঠল, বিশ্বাস কর, আমি ভদ্র নই, চরম অভদ্র। আমি একেবারে খেতাব প্রাপ্ত অভদ্র। তাই যদি চাস আমি ভদ্রতা বজায় রাখি তাহলে নিজে ভদ্রতার সীমানার মধ্যে থাকার চেষ্টা কর। কথাটা বলে সেখান থেকে চলে যায় তিহু। এক মুহূর্তের জন্য পেছনে ঘুরে তাকায় না। এদিকে মুন্নির বিস্মিত আঁখি যুগল অবাক বিশ্লেষণে ব্যস্ত। গাম্ভীর্যময়ী রমণীটিকে এজন্য মির্জা সূচনারই সেকেন্ড ভার্সন। একদম সেই রকমই গাম্ভীর্য দাম্ভিকতা ঝরে পড়ছে মেয়েটির কথার চাল চলনে। আকাশে অর্ধচন্দ্র বিদ্যমান। সময়টা রাত 10টার কিছুটা পরে। নীলের রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিল তিহু। কি বিশাল রুম! তবে সবচেয়ে সুন্দর লাগার মতো জিনিসটা হচ্ছে উত্তর সাইডের সুইমিং পুলটা। রুমের সাথে লাগাতার সুইমিং পুল আর তার স্বচ্ছ পানিতে দৃশ্যমান নানা রঙা পাথরগুলো নজর কাড়ে। চারিধারের হরেক রকম নাম না জানা বাহারি ফুলের সমাহার। তিহু এক নজরে পানির দিকে তাকিয়ে নিজের রাগটা সংযত করার চেষ্টা করছে। সফলও হয়েছে কিছুটা তাতে। তৎক্ষণাৎ রুমের মাঝে কারো পদধ্বনির শব্দে সেখান থেকে রুমে আসলো সে। নীল সবে নিজের পাঞ্জাবিটা বদলে একটা ফুল স্লিভ শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে। লোকটাকে এক এক সময় এক এক রকম লাগে তিহুর কাছে। এই যেমন এখন একেবারে হলিউডের কোনো বড় তারকার মতো লাগছে, আবার কখনো কখনো তাকে অভিজ্ঞ নেতাদের থেকেও দ্বিগুণ গাম্ভীর্যপূর্ণ লাগে তাকে। তবে লোকটিকে যেন এই লুকেই বেশ ভালো লাগছে তিহুর। সে মুগ্ধ নয়নে নীলকে যখন বিশ্লেষণে ব্যস্ত, তৎক্ষণাৎ মুন্নির ব্যাপারটা মাথায় আসতে সংবিচ্ছে দৃষ্টি নামালো। অতঃপর নীলের দিকে ফিরে বলল, আপনার ফোনটা একটু দিন তো। নীল কোনো কথা না বলে বেডসাইড টেবিলের ওপর পড়ে থাকা আই রিটেল বক্সের দিকে ইশারা করল। তিহু নীলের ইশারায় এক ঝলক সেদিকে তাকালো। অতঃপর বিড়বিড় করে বলল, এই লোক কি দৈনিক ফোন বদলায় নাকি? নীল হয়তো শুনতে পেল তিহুর কথাটা। সোফাতে বসে ল্যাপটপটা অন করতে করতে সে বলল, ফোনটা তোমার, আমার না। তিহু তখন ছবে ফোনটা রিটেলস বক্স থেকে আনবক্সিং করে হাতে ধরেছিল। নীলের এমন কথায় অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো সে। একবার হাতে থাকা আইফোনটার দিকে আরেকবার নীলের দিকে তাকিয়ে বলল, এই ফোন নিয়ে আমি কি করব? নীল ভাবলেশীনভাবে বলল, চাইয়া থাকবা? মানে? যেহেতু তুমি ফোন দিয়ে করা কিছু পাচ্ছ না, তাই তাকিয়ে থাকবা সর্বক্ষণ। আমার এত দামি ফোন লাগবে না। বাট আমার লাগবে। মানে? এত মানে মানে করো কেন? দিয়েছে যখন নিয়ে নাও। আর একটাও প্রশ্ন নয়। তিহু কিছু একটা বলতে গিয়েও থামলো। অতঃপর ফোনটা হাতে নিয়ে একবার সবগুলো ফাংশন চেক দিয়ে ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বরটাতে। মায়ের সাথে কথা শেষে প্রায় অর্ধ ঘন্টা পর রুমে প্রবেশ করলো তিহু। নীল তখন নিজের সমস্ত কর্মব্যস্ততার সমাপ্তি ঘটিয়ে সবে ল্যাপটপটা অফ করেছে। তিহুকে দেখেন সে বলল, নূর। নীলের কণ্ঠে যেন অন্যরকম কিছু ছিল। তিহু না চাইতেও ঘুরে তাকালো। নূর নামটা কিছুটা নূর হয়ে পৌঁছালো তার কর্ণকুহারে। অকস্মাৎ সে বলল, কিছু বলবেন? শোনো তো একবার। তিহু এগিয়ে আসলো। নীল তার হাত থেকে ফোনটা নিয়ে বলল, এফবি অ্যাকাউন্ট আছে তোমার? ছিল তো। পাসওয়ার্ড মনে আছে? থাকবে না কেন? অবশ্যই আছে। বলো। তিহু কোনো কথা না বলে চুপটি করে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলো। নীল পরপর দুবার পাসওয়ার্ড বলতে বলার পরও অপর পাশ থেকে কোনোরূপ জবাব না আসে বিরক্ত হয়ে বলল, কি বললাম শুনতে পাচ্ছ না? পাসওয়ার্ড কি? তিহু আমতা আমতা করে বলল, মানে? নীল ভুরু কুচকে তাকালো তার পানে। মানে কি? আসলে কোনো আসলে নকলে আমি শুনতে চাচ্ছি না। যা বললাম সাফ সাফ তার আনসার দাও।
ফেসবুক পাসওয়ার্ড কি তোমার? তিহু দ্রুত কণ্ঠে বলল। তোর বচ্চ। তিহুর কথায় দেখতে মতো বিষম লেগে গেল নীলের। ওকে থাপ্পড় দিতে দিতে নিজেকে সামলিয়ে সে বলল। কি? নীলের এমন অবস্থা থেকে তিহু বলল। আরে আরে এমন করছেন কেন? আপনাকে তো বলিনি। তো এটা আমার ফেসবুক পাসওয়ার্ড। লাইক সিরিয়াসলি, কোনো সুস্থ স্বাভাবিক মানুষের ফেসবুকের পাসওয়ার্ড এরকম হয়? তিহু কিছুটা ভাব নিয়ে বলল। এসব আপনি বুঝবেন না মিস্টার। এমন পাসওয়ার্ড যে কেউ কোনোদিন আন্দাজি করতে পারবে না। নীল মুখটা গোপেছাড়ার মতো করে বলল। বুঝলাম। কিছুক্ষণের মাঝে নীল ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তিহুর অ্যাকাউন্টে ঢুকলো। সামান্য স্ক্রল করতে তার সামনে ভেসে উঠল সর্বশেষ পোস্টটা, যেখানে বড় বড় অক্ষরে লেখা। আজ একটা শ্বশুরবাড়ি নাই দেখা, আম্মুর শ্বশুর বাড়িতে থাকতে হয়, জীবনটা বেদনার। নীল বিস্মিত দৃষ্টিতে তাকালো তিহুর দিকে। জীবনে কি যে পাপ করেছিল যার দরুন এমন একটা মেয়েকে বিয়ে করেছে, ভাবার চেষ্টা করলো সে। এদিকে তিহু দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল। আরে মিস্টার, আপনার কাম হইলে বলুন তো, ঘুমাবো আমি। নীল ফোনটা তার হাতে দিয়ে বলল। এরাও হয়ে গিয়েছে। তিহু ফোনে ফেসবুক অ্যাকাউন্ট অন করে দেখে ভাবলো একবার গ্রুপে ঢোকা যাক। তবে তার ফোনে কি এমবি আছে? হয়তো না। সে দ্রুত নীলের দিকে ফিরে বলল। আচ্ছা, আপনাদের এখানে ওয়াইফাই আছে না? হুম। আপনার নিজস্ব, মানে শুধু আপনার রুমের জন্যই তো, নাকি পুরো মহলের সবার? আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। তাহলে ওয়াইফাইটা অবশ্যই শুধুমাত্র আমার রুমের জন্যই হবে, মহলেরটা আলাদা, এখানে আসে না। তিহু মুখ বাঁকিয়ে মনে মনে বলল। ঢঙ্গে আর বাঁচি না, বললেই হয় মহলেরটা এখানে পায় না, তা না আবার ঢং করে। বলা হচ্ছে আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করি না। তিহুকে অকমান চুপ করে থাকতে দেখে নীল বলল। কিছু বলবে নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? পাসওয়ার্ডটা একটু দেবেন? আই লাভ ইউ। নীলের কথায় তিহু চোখ কোঠর থেকে বের হয়ে আসার উপক্রম। বিস্ময়পূর্ণ কণ্ঠে সে বলল। কি বললেন? এটা ওয়াইফাই পাসওয়ার্ড। একটু আগে তো খুব আমাকে বলেছিলেন। তা আপনার কি মনে হয় কোনো স্বাভাবিক মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড আই লাভ ইউ হতে পারে? এটা আমি না, ইজাজ দিয়েছে। আর চুপচাপ বসে কোনো কাজ থাকলে সেটা করো, বকবক করে আমার মাথা খেও না। বলে নীল মোবাইলে ক্রলিংয়ে ব্যস্ত হয়ে পড়ল। তিহু নাকমুখ সিটকে একবার সেদিকে তাকালো, অতপর নিজেও বিছানায় গিয়ে একবার নিজের মেসেঞ্জার চেক দিতে লাগলো। কিছুক্ষণ পর তিহু হঠাৎই বলল। এই যে শুনছেন? সারাদিনের ক্লান্তি শেষে হয়তো একটু ঘুম ঘুম আসছিল নীলের। তিহু কণ্ঠে সে বলল। বলো। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? বেশি ঢং না করে বলে ফেলো। অ্যাকচুয়ালি আমি গ্রুপে ঢুকে দেখছিলাম কালকে আমাদের একটা ক্লাস টেস্ট আছে। প্রফেসর চিফ স্যার নিজে যাওয়ার জন্য জরুরি তলব করেছেন। তাই যদি আপনি আমাকে একটু দিয়ে আসতেন, না মানে আপনার ভার্সিটি অবধি যাওয়া লাগবে না, শুধু বাড়ি থেকে বের হতে আমাকে হেল্প করতে পারলেই হচ্ছে। আর তাকে কথার মাঝে থামিয়ে নীল বলল। এত ফর্মালিটিজের দরকার নেই, বলেছো যখন অবশ্যই কালকে তুমি ভার্সিটিতে যাবে, আর এখন ঘুমিয়ে পড়ো। তিহু অতি ভদ্রমের মতো বলল। আচ্ছা। নীল সোফাটাতে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল, কিন্তু তিহুর চোখে ঘুমের লেশ মাত্র নেই। মনে আনন্দের জোয়ার বইছে তার। কাল মার সামনে গিয়ে এতদিনের অ্যাডভেঞ্চারের কথাগুলো বলতে না পারলে একদণ্ড শান্তি মিলবে না তার। কত কত কথা জমা হয়ে আছে। পূবের আকাশ সিঁদুরের রঙে রাঙা হয়ে উঠেছে। সুস্নিগ্ধ রৌদ্রকিরণ ছড়াচ্ছে ধরণী জুড়ে। তিক্ত সেই মিষ্টি রোদ্দুরের সঙ্গে রুমের পার্শ্ববর্তী প্রকাণ্ড বকুল বৃক্ষের একগুচ্ছ বকুলের ঘ্রাণে রুম মমা করছে। দক্ষিণা জানালাটা দিয়ে একরাশ সুভাষিত নরম পবন ছুঁয়ে গেল রুমটাকে। এমনই সুস্নিগ্ধ প্রভাতে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল তিহু। আলসে ভঙ্গিতে বিছানায় উঠে বসল সে। ঘড়ির কাঁটায় সকাল 6টা চলমান। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার আগে এক ঝলক তাকালো সোফায় ঘুমন্ত নীলের দিকে। একটা কুশন মাথার নিচে আরেকটার উপর শরীরের সমগ্র ভর ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরিয়ে বেশ আরাম করে ঘুমিয়েছে সে। তিহু কোনরূপ শব্দ না করে চুপিসারে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে দীর্ঘ একটা শাওয়ার নেওয়া শেষে তিহু দেখতে পায় এখনো বেঘরে ঘুমাচ্ছে সে। তিহু ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে 6:45। সে ভাবতে লাগলো এখন কি করা উচিত। এমনিতে আজ ভার্সিটি আছে, তার উপর বেলাও চড়া হতে শুরু করেছে। তিহু এগিয়ে গিয়ে সামান্য ঝুঁকে ঘুমান্ত নীলের পিঠে আলতো ধাক্কা দিয়ে বলল। এই যে শুনছেন? কোনো জবাব না আসায় তিহু আবার ডাকলো। এই যে উঠুন না। নীল এবারও কোনো জবাব না দেওয়ায় তিহু কিছুটা হতাশ হয়ে সেখান থেকে সরে যাচ্ছিল। ঠিক তখনই নীল পাশ ফিরল
আর তিহু পড়ল মহাবিপত্তিতে। তার একগুচ্ছ কেশরাজ আটকা পড়ল নীলের শার্টের বোতামে। সামান্য ব্যথায় কুকিয়ে উঠল সে, তৎপর হয়ে পড়ল সেগুলো ছাড়াতে। তবে কোনো মতেই সেগুলোকে নীলের বোতাম থেকে আলাদা করতে পারছে না সে। বেশ শক্তপোক্তভাবে আটকে গিয়েছে তারা। এদিকে নিচে থেকে কয়েক ইঞ্চি উচ্চতায় কারো সঞ্চালন অনুভূতি হতেই তড়িৎ বেগে চোখ খুলল নীল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো তিহুর সাথে। দুজনেই লাজুক ভঙ্গিমায় অনিমেষ চেয়ে রইল একে অপরের দিকে। হঠাৎ নীল সামান্য নড়ে উঠতেই চুলে টান লাগার দারুণ ভারসাম্য হারিয়ে তিহু তার বুকের উপর পড়ল। লজ্জার এক মহাসমুদ্রে ডুব দিল দুজনেই। তিহু দ্রুত নীলের বক্ষদেশ উঠতে যেতেই ফের চুলে টান লাগায় আবারও মুখ দিয়ে ব্যথতুর শব্দ করে উঠল। নীল ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো? আমার চুলগুলো আপনার শার্টের বোতামে আটকে গিয়েছে। নীল সেগুলো ছাড়ানোর জন্য যখনই উঠতে গেল তৎক্ষণাৎ ব্যথায় ফের চোখ মুখ খিচে নিল তিহু। তা দেখে নীল নরম কণ্ঠে বলল, ওয়েট, জাস্ট সামান্য একটু। আই প্রমিস বেশি ব্যথা লাগবে না, আর একটুখানি। তিহু চোখ মুখ ওভাবেই রেখে বলল। আস্তে, ওগুলো যেন ছাড়াতেই যাচ্ছে না। নীল ততক্ষণে চুলগুলো প্রায় ছাড়িয়েই ফেলেছে। ধীরে ধীরে সেগুলো হাতের মাঝে এনে তিহুর এমন অবস্থা দেখে সামান্য হেসে সে বলল, ছাড়তে যখন ছাড়ছে না তবে ছাড়াচ্ছ কেন? হয়তো তারা সারা জীবন আমার পক্ষেই থেকে যেতে চায়, একটুখানি ভালোবাসা নিয়ে। শেষ কথাটা একটু আস্তে বলল নীল, যার দরুন তা তিহুর কর্ণকুহারে পৌঁছালো কিনা বলা দেয়। তবে তার প্রথম কথাগুলোতে বোকা বনে গেল তিহু। ভুরুটা সামান্য কুঁচকে সে বলল, মানে? নীল সোফা থেকে উঠতে উঠতে বলল, মানে কিছু না। সে মুচকি হেসে ওয়াশরুমের দিকে এগিয়ে চলল। তিহু একই ভঙ্গিমায় তখনও তাকিয়ে থাকলো তার দিকে। ডাইনিংয়ে জমা হয়েছে বাড়ির সকলে। বাড়ির সব পুরুষ আর নবীনেরা খেতে ব্যস্ত। প্রত্যেক পুরুষের পাশেই দাঁড়িয়ে আছে নিজ নিজ সহধর্মিণী। অন্যান্য দিন বাবা আর বড় চাচুর পাশে মা আর বম্মা থাকলেও আজ বড় ভাইয়ের পাশে তার সহধর্মিণীকে দেখে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নিহিত। পাশেই বসেছিল রাফা। নিহিতের দিকে ফিরে সে বলল, কি হলো, তোমার কি বউ মারা গেছে নাকি? নিহিত তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে গিয়েও হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, নিহিতের কথায় হো করে হেসে উঠল রাফা। সকলে খাওয়া বন্ধ করে রাফার এমন হাসির পানে তাকাল। থমকালো সে, সরি বলে আবারও খাওয়ায় মনোনিবেশ করল। অন্যান্য দিন হলে হয়তো মায়ের মারের হাত থেকে কেউ বাঁচাতে পারত না তাকে, কিন্তু আজ মা বড় ভাইয়ের যত্নে মশগুল বিধায় এবারের মতো বেঁচে গেল সে। কিছুক্ষণ পর নিহিতের দিকে ফিরে সে বলল, শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার কপালে কোনোদিন কোনো মেয়ে জুটবে না। আর তাকে কথা শেষ করতে না দিয়েই হুট করে নিহিত বলে উঠল, তুই কি নিজেকে মেয়ে মনে করিস না? নিহিতের এমন কথায় কপাল কুচকালো রাফা। ডান চোখটা সামান্য ছোট করে সে বলল, মানে? নিজের কথায় নিজেই লজ্জায় পড়ে গেল নিহিত। দ্রুত পাশের গ্লাস থেকে এক গ্লাস পানি এক নিমেষে শেষ করে দিয়ে বলল, মানে কিছু না, এখনো দ্রুত খা। আর একটা কথা বলবি তো এমন থাপ্পড় দিব না। রাফা নাক ছিটকে বলল, তোমার আসলেও মাথায় সমস্যা আছে নিহিত ভাইয়া। নিহিত আর কোনো কথা বলল না, চুপচাপ দ্রুত ভঙ্গিতে খেতে থাকলো। তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? যাও এক্ষুনি, আর দ্রুত রেডি হয়ে নিচে আসো, কুইক। নীলের কণ্ঠে সবাই অবাক ভঙ্গিমায় তাকালো তার দিকে। রওশনেরা ভ্রুযুগল কুচকে বললেন, রেডি হবে মানে? কোথায় যাবি তোরা? নীল নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, আজকে নূরের ভার্সিটি আছে, আর আমরা সেখানেই যাব। রুমিনারা স্বামীর প্লেটে ভাত দেওয়া বন্ধ করে বললেন, ভার্সিটিতে যাবে মানে আজকে তো কিছু রিচুয়ালস আছে। আর তুই জানিস না, খানবাড়ির বউদের বিয়ের এক সপ্তাহের আগে কলেজ বা ভার্সিটি যেতে নেই, দায়িত্ব থাকে তাদের, বুঝে নিতে হয় সেগুলো। মায়ের কথায় মুন্নি বলল। কাকে কি বলছো আম্মু? এই মেয়ের সংসারের দায়িত্ব নেবে? মুন্নির কথায় তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো নীল। সঙ্গে সঙ্গে চুপসে গেল সে। রওশনারা বললেন, সেটা তো বোঝাই যাচ্ছে, যেখানে বাড়ির বউরা প্রতিদিন ভোরবেলায় উঠে রান্না কাজ সব একা হাতে সামলায়, সেখানে সবকিছু সূচনার করা লাগছে। রওশনার কথার জবাবে মির্জা সূচনা বললেন, কাজটা তো আমার করতে হচ্ছে রোশনা। কই তুইও তো আমাদের হেল্প করছিস না?
আর নুরাইনের কথা বলার আগে তুই নিজের দিকে তাকা। ও তো না হয় বাচ্চা মেয়ে, নতুন এসেছে, কিন্তু তুই তুই তো এ বাড়ির নিয়ম কারণ সব পুঙ্খানুপুঙ্খা জানিস। তবুও কেন তোর প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়? তুই তো আর ওর মতো বাচ্চা নস, নাকি শিং ভেঙে বাছুরের দলে নাম লেখাতে চাচ্ছিস? মির্জা সূচনার এমন কথায় চুপসে গেলেন রৌশনারা খান। মির্জা সূচনা এক ঝলক সেদিকে তাকিয়ে ফের নূরের দিকে ফিরে বললেন, নুরাইন, যা মা, তুই গিয়ে রেডি হয়ে নে, আমি তোর খাবার নিয়ে রুমে আসছি। তিহু এক ঝলক সবার দিকে তাকালো, অতপর সম্মতিসূচক মাথা নাড়িয়ে উপরে গেল। ভার্সিটি ক্লাস শেষে ছুটির প্রায় আগ মুহূর্তে একটা অফ পিরিয়ড চলছিল, তাই বন্ধুমহল বাইরের খোলা উদ্যানে বসে গল্প করছিল। তিহুকে এতক্ষণ যাবৎ নানা কথা শুনিয়েছে মাহা আর রিশাদ। তিহু চুপচাপ বসে আছে। নিদ্রাও ইফাজের কাছে সবটা শুনেছে, তাই মাহা আর রিশাদ তিহুকে বকলেও সে কিছুই বলেনি। তিহু হঠাৎই মাহার আলতো ধাক্কা দিয়ে বলল, আরে এমন করছিস কেন? তোর জন্য তো গুড নিউজ আছে। বলেছিলাম না তোকে আমার বড় যা বানাবো? দোস্ত, দিস ইজ টু মাচ আনএক্সপেক্টেড যে আমার একটা ভাসুর আছে। দ্যাট মিন্স তুই আমার বড় যা কনফার্ম। মাহা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তৎক্ষণাৎ পাশ থেকে রিশাদ বলল, তোর কোনো ননদ নেই বান্ধবী? আছেই তো, দুইটা আমার মনের মতন। একটার সাথে এখনো কথা হয়নি, আর একটা তো চুন্নি। রিশাদ উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, নাম কি রে তোর ননদের? রিশাদের কথায় চাপা হাসলো নিদ্রা। তিহু দুষ্টু হেসে পড়ল, ব্যাপার না দোস্ত, তোর সেটিংও আমি করিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে তোর জন্য পারফেক্ট কোনটা। হুম হুম। ভাবতে ভাবতেই হঠাৎ এই তিহু চোখের সামনে ভেসে উঠল দুপাশে বেনুনি আবৃত মোটা ফ্রেমের চশমাধারী মিষ্টি মেয়েটাকে। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, নিরু, নিরু পারফেক্ট। নীরা আর রাফার মধ্যে বড় রাফা, তবুও কেন যে রিশাদের জন্য নীরাকে পছন্দ করলো তিহুর জানা নেই। তার কথায় রিশাদ ভুরুকুচকে বলল, নিরু মানে? নিরু মানে নীরা, ওয়ারিশা খান নীরা। বিশ্বাস কর, তোর জন্য পুরো পারফেক্ট। তুই যেমন সারাক্ষণ শর্ট টেম্পারড, আর ও সেরকম নরম আর মিষ্টি একটা মেয়ে। তোকে শুধু ওই সামলাতে পারবে। তবে রাফা না থাক, নীরাই পারফেক্ট। তার কথার মাথামুন্ডু কিচ্ছু বুঝল না বন্ধুমহল। হঠাৎই ভার্সিটির একজন স্টাফ সালমা বেগম এগিয়ে এসে বললেন, তিহুমা, নীল স্যার এসেছেন, তোমাকে ডাকছে। সালমা বেগম চলে যেতে চাপা হাসলো নিদ্রা আর মাহা। মাহা ক্ষণিকের জন্য রেগে থাকলেও তিহুর উপর রাগ করে থাকা যায় না, অন্তত পক্ষে সে তো কখনোই পারবে না। মুস্কি হেসে মাহা বলল, চলুন মিস জনাবিকা, আপনি তো এখন আবার নেতার স্ত্রী, কত সম্মান আপনার। চলুন চলুন, আপনাকে সম্মান করে আমরাও সম্মানিত হই। রিশাদ চল। মাহু। রিশাদ উঠে দাঁড়ালো। তিন বন্ধু মিলে এগিয়ে চলল মেন গেটের দিকে। সামনেই দাঁড়িয়েছিল নীলের গাড়ি। মাহা আর রিশাদ তিহুকে এগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। তিহুও পা বাড়ালো গাড়ির দিকে। গাড়ির ড্রাইভিং সিটের পাশে বসেছিল রাউফিন। বহুদিন পর দেশে ফিরেছে বলে নীলের কোম্পানিটা ঘুরে দেখতে গিয়েছিল সে। আসার পথে নীল ভার্সিটিতে তিহুকে নিতে আসায় গাড়ির মাঝে বসে আছে। তার সুঠামদেহী শরীর আবৃত কালো শার্টে সানগ্লাসে ঢেকে থাকার তীক্ষ্ণ দৃষ্টি তার নিবদ্ধ হাতে থাকা মুঠোফোনে। হঠাৎই পরিচিত এক মেয়েলি সুবাসে দ্রুত জানলা দিয়ে বাইরে তাকালো সে। দেখতে পেল দুজন বন্ধু গল্প করতে করতে যাচ্ছে, একটা মেয়ে আর একটা ছেলে। বেশ খানিকটা দূরে চলে গিয়েছে তারা, যার দরুন ভালোভাবে বোঝা যাচ্ছে না তাদের। তবুও রাউফিনের কেমন যেন লাগলো। মনে হলো বহু পরিচিত, বহু প্রতীক্ষিত ব্যক্তিটি তার পাশ দিয়ে হেঁটে গেল। সে দ্রুত গাড়ি থেকে নামতে যাচ্ছিল, ঠিক তখনই হাজির হলো তিহু। এক ঝলক নীলের দিকে তাকিয়ে পরক্ষণেই রাউফিনকে দেখে সে বলল, আরে ব্রাদার, তুমি এখানে? তিহুর কণ্ঠে ধ্যান ভাঙল রাউফিনের। তার দিকে ফিরে এসে মুস্কি হেসে বলল, এই তো সিস্টার, তোমাকে নিতে এলাম। তিহু মুস্কি হেসে গাড়িতে উঠল। গাড়ি চলছে ব্যস্ততম সড়ক দিয়ে। ড্রাইভিং সিটে দক্ষ খাতে গাড়ি চালাচ্ছে নীল। পাশে রাউফিন। তিহুর বিক্ষিপ্ত নয়নজোড়া বারংবার লুকিং গ্লাসে চলে যাচ্ছে, যেখানে দৃশ্যমান নীলের তীক্ষ্ণ নীলচে আখি জোড়া। ফের দৃষ্টি নামাচ্ছে সে। বার কয়েকটা এমন কর্মকাণ্ড লক্ষ্য করলো রাউফিন। আরও একটা জিনিস তার নজর কাড়ল। যখনই তিহু দৃষ্টি নামাচ্ছে, ঠিক তৎক্ষণাৎ নীল লুকিং গ্লাসে তার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো তার কাছে। ঠোঁট চেপে হেসে সে বলল, নীল গাড়িটা থামাতো। রাউফিনের কথায় তৎক্ষণাৎ ব্রেক কষল নীল। দ্রুত কণ্ঠে বলল, কি হয়েছে? এনি প্রবলেম? রাউফিন দরজা খুলে গাড়ি থেকে নেমে গিয়ে বলল,
কাবাব মে হাড্ডি হতে কার ভালো লাগে বল? সিস্টার, তুমি বরং সামনে যাও, আমি পিছনে বসি। তিহু আর নীল দুজনেই লজ্জায় পড়ে গেল রাউফিনের এমন কথায়। দুজনের মনে একই ভয়, রাউফিন কি দেখে ফেললো নাকি। তিহু লাজুক কণ্ঠে বলল, না 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 ব্রাদার, তেমন কিছু না। তাহলে আর কি, এই মাঝ রাস্তাতে এখন আমাকে ক্যাব বুক করে যেতে হবে। আফটার অল কাবাব মে হাড্ডি তো, আমি হতে পারবো না। তিহু উপায়ন্তর না পেয়ে নীলের পাশের সিটটায় গিয়ে বসলো। রাউফিন মুস্কি হাসলো। নীল এক ঝলক তাকালো তিহুর দিকে। তিহু লাজুক ভঙ্গিমায় এক পলক তাকালো। সন্ধ্যার কিছুটা পরে নীল ল্যাপটপে কাজ করছিল। রাফা সেই তখন থেকে এসে বসে আছে তিহুর কাছে। আবদার একটাই, একটা হরর ফিল্ম দেখবে সে। তবে একা একা দেখতে ভয় করে, আর নীরা এসব পছন্দ করে না বিধায় তিহুকে সঙ্গী করতে চাইছে সে। এদিকে তিহু একদমই রাজি নয় কোনো হরর ফিল্ম দেখতে। রাফা আরেকবার বলাতে সে ঘোর আপত্তি করে বলল, রাফু, আমি হরর ফিল্ম দেখতে পারি না। ইভেন আমি তো রাতের বেলায় জিন ভূতের কথাও শুনতে পারি না। মনে হয় আমার আশেপাশে বসে আছে। ওরে বাবারে, একদমই না। রাফা বুঝলো তিহুকে জোর করেও আর কোনো লাভ হবে না। হতাশ হয়ে সে চলে গেল। তবে রাফার সাথে কথোপকথন চলাকালীন নীল এক অদ্ভুত ভঙ্গিমায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। রাত প্রায় 11টার কাটায়। তিহু মাহাকে দিয়ে কিছু বই আনিয়েছিল, সেগুলোতে চোখ বোলাচ্ছে সে। হঠাৎই নীল এক ঝলক তার দিকে তাকালো, অতঃপর কন্ট্যাক্ট লিস্টের একটা নম্বরে ডায়াল করলো। মুহূর্ত কয়েক পর ভেসে আসলো একটা গুরুগম্ভীর পৌরুষ কণ্ঠ। নীল সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? অপর পাশের ব্যক্তিটি বলল, আলহামদুলিল্লাহ বাবা, তোমার অবস্থা কি? আর কোনো সমস্যা? হ্যাঁ হুজুর, সমস্যা তো অনেক। আমার রুমের সুইমিং পুলের পাশের যে জিনটা ছিল না, ওটা ইদানিং একটু বেশি জ্বালাচ্ছে। ঘুমের ঘোরে কখনো পাশে হাত দিয়ে মনে হয় কেউ বসে আছে। নীলের কথায় তিহু বিস্ফোরিত নয়নে তাকালো তার দিকে। নীল কথোপকথনের মাঝে দুই একবার অতি সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করছিল তিহুকে। তার ভীত চোখমুখ দেখে লোক্কায়িত হাসল নীল। অতঃপর নিজের আলাপচারিতা চালিয়ে গেল হুজুরের সাথে। হুজুর তাকে জানালো তিনি কালকে আসবেন, আর আজকে রাতটুকু নীলকে আয়তাল কুরসি পড়ে ঘুমাতে। নীল জি হুজুর বলে ফোন রেখে দিল। কথা বলা শেষ করে নীল একবার তিহুর দিকে তাকালো। তিহু তখনও ভীতর দৃষ্টিতে অবাক লোচনে তাকিয়ে আছে তার দিকে। নীলকে ফোন রেখে দিতে দেখে সে ভীত কণ্ঠে বলল, আপনার রুমে জিন আছে? নীল নির্বিকার ভঙ্গিতে সোফাতে বসতে বসতে বলল, আছে তো। তারপর তিহুর বাঁ পাশের দিকটাতে যেখানে সুইমিং পুলের এরিয়াটা, সেদিকে ইশারা করে বলল, ওই সুইমিং পুলের এরিয়াটা তার খুব পছন্দের, সর্বক্ষণ ওখানে থাকে সে। নীলের ইশারায় এক ঝলক সেদিকে তাকালো তিহু। গা ছমছম করে উঠল তার, শরীর জুড়ে বয়ে গেল এক মৃদু ভীত কম্পন। নীল সেদিকে তাকিয়ে চাপা হাসল। অতঃপর সোফাটাতে আরাম করে শুতে শুতে বলল, লাইট অফ করে দাও, আমি ঘুমিয়ে পড়বো। আপনি ঘুমান না, আমি বরং একটু পরে লাইট নিভিয়ে দিব। নীল বুঝল তার বুদ্ধিতে কাজ হয়েছে। এক ঝলক হাসল সে। অতঃপর স্বাভাবিক হয়ে তিহুর দিকে ফিরে বলল, কেন, ভয় পাচ্ছ? তিহু সত্যি সত্যি ভয় করছে, তবে সেটা তো কোনো মতেই নীলকে বুঝতে দিলে চলবে না। তাহলে যে তার মানসম্মান কিছু বাকি থাকবে না। সে ঘোর বিরোধিতা করে বলল, না না না, ভয় পেতে যাব কেন? এইটুকু ব্যাপারে কি কেউ ভয় পায় নাকি? আমি বাচ্চা যে সামান্য এইটুকুতে ভয় পাবো? নীল ডানভোরটা সামান্য নাচিয়ে বলল, ও আচ্ছা, তাহলে লাইটার নিভিয়ে দিন মিসেস খান সাহেবা। নীলের বলা মিসেস খান সাহেবা কথাটা কর্ণকুহারে পৌঁছাতেই লজ্জায় লালবর্ণ ধারণ করল তিহুর ফর্সা মুখশ্রী। ভয় আর লজ্জার অদ্ভুত মিশ্রণে আবৃত তিহু চুম্বকের মতো আকর্ষণ করছে নীলকে। নীল দৃষ্টিকে থামালো। তিহু ভীত হাতে লাইট নিভিয়ে দিল। রুম জুড়ে এখন শুধুই ডিম লাইটের টিমটিম আলো, মাঝে মাঝে ভেসে আসছে পাকপাখালির মৃদু গুঞ্জন। তবে তাও আজ ভয়ের কারণ হচ্ছে তিহুর কাছে। কম্পিত হাতে পাশ থেকে একটা বালিশ দিয়ে তাতে মুখ গুজে শুয়ে পড়ল সে। মুহূর্ত কয়েক পর আজ তন্ডা যেন বিদায় জানিয়েছে তিহুকে। চোখে এক ফোঁটা ঘুমের লেশ নেই তার। ভয় লাগছে খুব ভীষণ। বালিশ থেকে মাথাটা তোলার সাহস পর্যন্ত হচ্ছে না তার। হঠাৎই পায়ের কাছে কিছুর আলতো স্পর্শ অনুভূত হতেই তড়িৎ বেগে চোখ মেলে ভীতস্বরে চিৎকার করে উঠল সে, ভূত ভূত, আম্মু আম্মু আম্মু, কই তুমি? ভূত আম্মু। ঠোঁট ভেঙে কাঁদো কাঁদো কণ্ঠে কথাগুলো এক নাগাড়ে বলে উঠল তিহু। তার চিৎকারে ধরফড়িয়ে উঠল নীল। যদিও সে এতক্ষণ জাগ্রতই ছিল, তবে তিহুর থিয়েটারের আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সে। দ্রুত এগিয়ে এসে রুমের লাইট অন করে সে বলল, নূর, এই নূর, কি হয়েছে তোমার? দেখো দেখো, এই তো আমি। ভয় পেও না, এই তো। তিহু কোনো কথা না বলে সবেগে এগিয়ে এসে শক্ত করে চাপড়ে ধরল নীলকে। তার এমন কাণ্ডে থ বনে গেল নীল। নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো তার।
কেন করলে এমন মিথ্যা নাটক? সে দ্বিধান্বিত হাতে তিহুর পিঠে আলতো হাতে বুলিয়ে দিতে দিতে বলল। এই তো আমি, ভয় পেও না, আর কিচ্ছু নেই এখানে। তিহু ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে দিয়ে বলল। না যে আমার পায়ের কাছে। কান্নার তোপে আর কিছু বলতে পারল না সে। নীল এক পলক তার পায়ের দিকে তাকালো। এবার সবটা স্পষ্ট হলো তার কাছে। উপর হয়ে শোবার দরুন তার ওড়নাটা পায়ের কাছে এসে পড়েছিল, আর সেটাই হালকা বাতাসে দোল খেয়ে তার পা স্পর্শ করা এসে ভেবেছে এটা ভূত। নীল তিহুর এমন বকামিতে মাথা নিচু করে মুচকি হাসলো, অতঃপর বলল। আচ্ছা বুঝেছি, থাক, আর লাইট অফ করা লাগবে না, তুমি লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়ো। সে সরে যেতে গেলেই তিহু তাকে আরো শক্ত করে জাপটে ধরে বলল। না না না, আপনি প্লিজ যাবেন না। আপনি আপনি বিছানাতেই ঘুমান, আমার কোনো আপত্তি নেই। নীল এবার যেন অবাকের চূড়ান্ত সীমায় আরোহণ করল। সামান্য একটু মিথ্যা জিনের ভয়ে তিহু কাবু। যাই হোক, সে হাজারবার ধন্যবাদ জানালো সে অজ্ঞাত জিনকে, যার দরুন আজ শান্তিতে নিজের বিছানায় ঘুমাতে পারবে সে। কাল সারা রাত ওই সোফাতে নির্ঘুম কেটেছে তার, ঘুমানোর জন্য বিশাল বিছানা যার নিত্যদিনের সঙ্গী। সেখানে এক রাত ওই ছোট্ট সোফা বেশ পীড়া দিয়েছে তাকে। সে দুষ্টু হেসে ফের সাধুবাদ জানালো নিজের অমন বুদ্ধকে। রোজকার মতো আজও দিগন্ত চিরে উদয় হয়েছে অরুণটা। তপ্তরুণের কমলাভ রংটা ছড়িয়েছে সমগ্র অন্তরিক্ষ জুড়ে। জেগেছে পাখির আস্তানা, তাদের কিচিরমিচির ডাকে মুখর হচ্ছে রাঙ্গাসে প্রভাত। তবে আজকের পটভূমি সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকেও তিহু ব্যস্ত রান্নাবান্নার কাজে। নববধূ হিসেবে আজ বাড়ির সবার জন্য কিছু না কিছু রান্না করতে হবে তাকে। এটা খানবাড়িরই একটা রীতি। যদিও এটা বিয়ের পরের দিন আয়োজিত হয়, তবে তিহুর ভার্সিটি থাকায় সময় অনুসারে সেটা সম্পন্ন করতে পারেনি সে। এমনিতেই রান্নাবান্না কখনো করা হয়নি তার। বাবা মাত্রের একমাত্র আদরের মেয়ে ছিল সে। পড়াশোনার জন্য সেপারেট ফ্ল্যাটে থাকাকালীনও কখনো রান্নাবান্নার ধার দিয়েও হাঁটেনি সে। তখন সমস্ত রান্নার কাছে দায়িত্ব ছিল মাহার। স্বভাবতই গ্যাসটাও চালাতে পারে না সে, তবে সে কাজে তাকে অবশ্য বাড়ির একজন মেড আসিয়া হেল্প করেছে। বর্তমানে ইউটিউব থেকে বিভিন্ন রেসিপি দেখছে সে। সবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে পায়েস বানানোটাই সিলেক্ট করলো সে। রেসিপি টিউটোরিয়াল অনুযায়ী পায়েস বানানোটা একদম ইজি। শুধুমাত্র পর্যাপ্ত দুধ, পায়েসের চাল আর একটু চিনি বা মিষ্টি জাতীয় কিছু দাও, নাড়াচাড়া করো, শেষ। তিহুও সেই অনুযায়ী প্রথমে দুধ গরম করতে গেল, তবে তারা ভাগ্য এতটাই খারাপ যে অর্ধেক দুধ উতলে নিচেই পড়ে গেল। তৎক্ষণাৎ পাশে রাফাটা ছিল বলে রক্ষে সে দ্রুত গ্যাস অফ করে দিল। এদিকে দুধ ফ্লোরে পড়ে যাচ্ছে না, তাই অবস্থা। তিহু আশাহত ভঙ্গিমায় তাকালো রাফার দিকে। কি করব বলো তো রাফু? ইউটিউবের সবচেয়ে সহজ রেসিপি টিউটোরিয়াল এটাই, কিন্তু এটাও তো আমি পারলাম না। কি করবা বৌমনি? আমিও তো রান্না করতে পারি না। নীরা, তুই পারিস? নীরা যান্ত্রিক গতিতে মাথা নড়ল। তিহু হতাশাগ্রস্ত কণ্ঠে বলল। তাহলে এখন কি করব? তারা তিনজন যখন এই সকল চিন্তায় মশগুল, ঠিক তখনই তাদের সামনে হাজির হলো নীল। সে এসেছিল বেডটির জন্য। প্রতিদিন সকালে নিয়মতান্ত্রিকভাবে তার রুমে চা পৌঁছালেও আজ কেন তার বিলম্ব হলো সেটি জানতে। তবে কিচেনে পৌঁছে সে মূল কারণটা উদ্ঘাটন করতে পারল সে। আজ কিচেনের সমস্ত দায়িত্ব তিহুর উপর ন্যস্ত হয়েছে, আর তাই আজকে বাড়ির কাউকে কিচেনে পাওয়া যাবে না। নীল এগিয়ে এসে কিচেনের এমন হাল দেখে বলল। কি হয়েছে এখানে? দেখো না ভাইয়া, বৌমনি পায়েস করছিল, তবে সবটুকু দুধ নিচে পড়ে গেছে। নীল এক ঝলক তাকালো সেই দুধ পড়ে নষ্ট হয়ে যাওয়া গ্যাসের চুলার ফ্লোরের দিকে। অতঃপর রাফা আর নীরার উদ্দেশ্য বলল। তোরা কিচেনে কি করছিস? এক্ষুনি যা আর গিয়ে পড়তে বস। নীলের ধমকানিতে দুজনে ভীত স্বরে মাথা নিচু করে বলল। আসলে ভাইয়া, বৌমনিকে হেল্প করতে এসেছিলাম। হয়েছে হেল্প করা? দুজনেই মাথা নাড়ল। তবে যা এখন, আর একটা কেউ যেন আমি কিচেনের ত্রিসীমানায় না দেখি। গট ইট? দুজনের সম্মতিসূচক মাথা নাড়িয়ে ধীর পায়ে সেখান থেকে চলে যায়। তিহু অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। এতক্ষণ তো তারা হেল্প করছিল, এখন তারাও চলে গেলে সে একা একা কি করবে? তিহুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীল বলল। আহাম্মকের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো। তিহু মুখ কুচকে বলল। আপনি ওদেরকে তাড়িয়ে দিলেন কেন? ওরা তো আমাকে হেল্প করছিল নাকি? নীল তার কথার জবাবে কিচেনে ঢুকে আশপাশটা পর্যবেক্ষণ করতে করতে বলতে লাগলো। সে তো দেখতেই পাচ্ছি কেমন হেল্প করছিলে, আর একটু হলেই তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেত। তিহু মুখে গোমরা করে দাঁড়িয়ে থাকলো। নীল আশেপাশে তাকিয়ে বলল। সুগার কন্টেনারটা কই? তিহু ভুরু কুচকে বলল। সেটা জেনে আপনি কি করবেন? রান্না করে দিবেন নাকি? নীল তিহুর এমন কথাই বিরক্ত হয়ে বলল। শাট আপ, বেশি কথা কেন বলো? যেটা বললাম সেটা করো, কন্টেনারটা এনে দাও। তিহু মুখে বিরক্তির ভাব টেনে বলল। শাট আপ বলাটা কি আপনার স্বভাব? বিরক্তিকর। অতঃপর বিপরীত পাশের একটা সেলফ থেকে চিনির কোটাটা এনে দিয়ে বলল। এই যে নিন আপনার সুগার।
কন্টেনার মিস্টার শাট আপ সাহেব। নীল চিনির কোটাটা নিতে নিতে এক ঝলক তার দিকে তাকালো। অতঃপর আরেকটা চুলা জ্বালিয়ে একটা প্যানে পরিমাণ মতো দুধ পায়েসের চাল দিয়ে দক্ষ হাতে কুক করতে লাগলো। তিহু অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো নীলকে। বিস্ময়সূচক কণ্ঠে হঠাৎই বলে উঠল, আপনি রান্না করতে পারেন? নীল পরিমাণ মতো চিনি দিয়ে একবার টেস্ট করলো, অতঃপর আরেকবার 1 চামচ চিনি দিয়ে বলল, অ্যাটলিস্ট তোমার থেকে ভালো পারি। তার জবাবে সামান্য ভুরু জড়ালো তিহু। অতঃপর আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আসছে কিনা। তবে আজকে কিচেনটা সম্পূর্ণ ফাঁকা, কেননা রান্নাটা তাকে সম্পূর্ণ একাই করতে হবে। সে নীলের প্রত্যেকটা পদক্ষেপ পর্যবেক্ষণ করতে লাগলো। কি দারুণভাবে দক্ষ শেফের মতো সবটা নিজের হাতে হ্যান্ডেল করছে সে। তিহু যখন একমনে তাকে দেখতে ব্যস্ত, তখন হঠাৎই নীল বলল, শুধু কি পায়েস বানাতে বলেছে? নীলের কণ্ঠে ধ্যান ভাঙল তিহুর। কিছুটা অপ্রস্তুত কণ্ঠে সে বলে ওঠে, কি বললেন? নীল একবার তার দিকে তাকালো, অতঃপর বলল, শুধু কি পায়েসই বানাতে বলেছে? তিহু অন্যদিকে ঘুরে বলল, স্পেসিফিক্যালি তো কিছুই বলেনি, জাস্ট বলছে কিছু একটা তৈরি করতে। নীল অবাক হয়ে বলল, সেজন্য তুমি পায়েস তৈরি করছো? তা নয়তো কি? আর ইউ ক্রেজি? সকালের নাস্তায় কেউ এমন মিষ্টি খাবার খায়? তার উপর আব্বুর সুগার আছে। তিহু চমকে তাকালো। বলেন কি? আমি তো জানতাম না, আর তাছাড়া কেউ আমাকে বলেওনি। আর এমনিতেও আমি কোনো রান্না পারি না, ইউটিউবে দেখছিলাম এই রেসিপিটা সহজ, সেজন্যই। সেজন্য তুমি সকাল সকাল এমন একটা মিষ্টি খাবার বানাবা? স্টুপিড। তিহু ঠোঁট উল্টে বলল। তা নয়তো কি? নীল একবার আশেপাশে তাকালো, অতঃপর তিহুকে এমন আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকতে দেখে এক ধমক দিয়ে বলল, স্টুপিডের মতো দাঁড়িয়ে আছো কেন? গিয়ে দেখো ডান সাইডের লেফট কর্নারে ফ্লাওয়ার ক্যানিস্টার আছে, দ্রুত আনো। ত্রিহু দ্রুত গিয়ে কাঙ্ক্ষিত শেপটা খুলল। তবে বিপত্তি বাঁধল অন্য জায়গায়। শেপটা বেশ উঁচুতে, আর তিহুর হাইট সে তুলনায় অনেকটা কম। উপায়ন্ত না পেয়ে দুপায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে যেই না সে কন্টেনারটা টান দিল, অমনি ভারী বর্ষণের মতো সমস্ত আরেটুকু হড়হড়িয়ে তার মাথার উপর পড়ল। কিছুটা চোখের ভেতরেও গেল তার, যার দরুন চোখগুলো পিটপিটিয়ে খুলল সে। এদিকে নীল ঝলক পিছনে ঘুরল তিহুর দেরি হওয়ার কারণ উদ্ঘাটনে। সঙ্গে সঙ্গে তিহু এমন কাণ্ডে অবাকের চূড়ান্ত সীমায় আরোহণ করে ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁকা হয়ে গেল তার। ফিসফিসিয়ে সে বলে উঠল, হোয়াট দ্য? এদিকে চোখে মুখে আটা পড়ে বেহাল দশা তিহুর। সে দ্রুত কণ্ঠে বলল, এই যে শুনছেন, এদিকে একটু আসবেন প্লিজ। নীল দ্রুত এগিয়ে গেল তিহুর দিকে, অতঃপর বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, এসব কি? কৌটাটা পড়াতে গিয়ে পড়ে গিয়েছে, প্লিজ একটু ঝেড়ে দিন না। নীল ফিসফিসিয়ে উচ্চারণ করল। স্টুপিড কোথাকার। অতঃপর তিহুর দিকে এগিয়ে গিয়ে তার চুল আর চোখের উপরে পড়ে থাকা গমের আটাগুলো অতি যত্নের সহিত ফু দিয়ে সরিয়ে দিতে লাগলো। তার দেওয়া আলতো ফুৎকার আর তার এমন কাছাকাছি উপস্থিতিতে তিহুর দেহে অজানা শিহরণ জাগলো। ক্ষণে ক্ষণে কম্পিত হলো তার তরু দেহ। সে বেশ ভালো করে বুঝতে পারছে তার হৃদযন্ত্রটা স্বাভাবিক নেই, বেপরোয়াভাবে অস্থির নৃত্য করছে সেটি। এদিকে নীল মুগ্ধ নয়নে অবলোকন করছে তার দেওয়া ফুৎকারের কারণে তিহুর কপালের উপর পড়ে থাকা বেবি হেয়ারগুলোর অপূর্ব সঞ্চালন। মৃদুমন্দ সেই ফুৎকারে কি দারুণভাবে দুলে উঠছে তারা। মাঝে মাঝে বেবি হেয়ারের অধিকারিণী রমণীটি নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিচ্ছে। ব্যাপারটা বেশ লাগছে নীলের কাছে, সুন্দরতম মুহূর্ত হিসেবে ধরা দিচ্ছে তার দৃষ্টিতে। এদিকে দুতলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল মুন্নি। হঠাৎই তার চোখ গেল কিচেনের এমন একটা দৃশ্যের দিকে। দৃষ্টি থমকালো তার। বুকের মাঝে ধুধু মরুভূমির ন্যায় শূন্যতা অনুভূতি হলো। কই, সেও তো রান্না করতো, কখনো তো নীল ভাই তাকে হেল্প করেনি, ইভেন কখনো তো ঠিকমতো টেস্টও করেনি তার করা রেসিপিটা। আর আজ মুন্নির বুক চুড়ে বেরিয়ে এলো একরাশ দীর্ঘ নিঃশ্বাস। দ্রুত সেখান থেকে চোখ ফিরিয়ে নিল সে। ধপ করে বসে পড়লো মেঝেতে, পিঠ ঠেকালো রেলিংয়ে। মনের মাঝে কোথাও যেন বেজে উঠল পুরোনো গানের সেই সুরটা। ওগো নাগর আমার নিঠুর বড়, মনও বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়েই আছে, সে তো আসে না, পোড়া মনে ভালোবাসা বাসা বাঁধে না। ডাইনিংয়ে খাওয়া দাওয়ার ধুম লেগেছে। তিহুর পায়েসের প্রশংসায় পঞ্চমুখ সবাই, অথচ কেউ জানেই না যে যাকে তারা সাধুবাদ জানাচ্ছে সে পায়েসের পাও তৈরি করতে পারে না, জানে না। তিহুর ভীষণ ইচ্ছা করছে মানুষগুলোকে সত্য বলে দিতে, তবে নীলের ইশারার দরুন কিছুই করতে পারছে না সে। হঠাৎই খাবার মাঝে ওয়ালিদ খান বললেন, মা নুরাইন। পিতৃ মমতায় পূর্ণ সেই ডাকে ঘুরে তাকালো তিহু। রিনরিনে কণ্ঠে বলল, জি আপু। ওয়ালিদ খান মৃদু হেসে বললেন, এদিকে এসো। তিহু এগিয়ে আসলো ওয়ালিদ খানের দিকে। ওয়ালিদ খান পকেট থেকে 1000 টাকার কয়েকটা কচকচে নোট বের করে দিয়ে তার হাতে দিয়ে বলেন, এই নাও, এটা তোমার রান্না করা পুরস্কার স্বরূপ।
তিহু ইতস্তত বোধ করে। টাকার পরিমাণ নিহাতই কম নয়, কম করে হলেও এতে 10,000 টাকা তো থাকবে। সে ইতস্তত বোধ করছে দেখে মির্জা সূচনা পাশ থেকে বললেন, নে নুরাইন, এটা আমাদের বাড়ির নিয়ম। হাজার অস্বস্তি কাজ করলেও সম্মান রক্ষার্থে তিহু সেটা গ্রহণ করলো। অতঃপর পাশ থেকে ওয়ালিদুজ্জামান খানও একই কাজ করলেন। একে একে প্রত্যেকেই কিছু না কিছু দিলেন নববধূকে। তিহু বেশ অস্বস্তিতে পড়ল। এমনিতেই পায়েসটা সে নিজে তৈরি করেনি, তার উপরে এত কিছু। হঠাৎই মির্জা সূচনা নীলের উদ্দেশ্যে বললেন। নীল, নীল খাওয়া থামিয়ে বলল, জি আম্মু। আজ তুমি নুরাইনকে নিয়ে ঘুরতে যাবে। নীল কিছু বলতে যেতেই তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন, হুম, কোনো কথা হবে না। আজকেও অফিসে বা পার্টি অফিসে যাওয়া বন্ধ। আজকে তুমি সারাদিন নুরাইনের সাথে থাকবে, বুঝেছো? নীল বুঝলো এখন না করাটা ঠিক হবে না। এমনিতেই সবাই জানে তাদের নাম ম্যারেজ, এখন না বললে সবার সন্দেহ জন্মাতে পারে। তাই সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ভার্সিটির ক্লাস শেষে বান্ধবীদের সাথে গল্প করতে দিতে বের হচ্ছিল না, হঠাৎই প্রধান গেটের দিকে দৃষ্টি যেতে থমকালো তার পথচারণা। সেখানে দাঁড়িয়ে আছে আয়াজ। আয়াজকে দেখে বুকের ভেতর ধুকুপুকু শুরু হয়ে গেল তার। শুকনো ঢোক গিলে সে তার বান্ধবী ওহির উদ্দেশ্যে বলল, ও আইয়াস ভাই। তার কথায় ওহি এক ঝলক তাকালো সম্মুখে পুরুষটির পানে। সুঠামদেহী পুরুষটি উচ্চতায় প্রায় 5 ফিট 9 ইঞ্চি। গায়ের বর্ণ বেশ উজ্জ্বল, তবে মুখের গড়ন অনেকটা ব্রিটিশদের মতো। সব মিলিয়ে লোকটা দেখতে মোটামুটি সুন্দরী আছে। ওহি নাহার দিকে ফিরে বলল। নাহা লাজুক হেসে বলল, তা তো থাকতেই হবে। আচ্ছা তাহলে তুই যা, আমিও বরং যাই। ওই দুষ্টু হেসে বিদায় জানালো তাকে। সে চলে যেতেই নাহা এগিয়ে আসলো আয়াজের দিকে। খাদে নামানো মোলায়েম কণ্ঠে বলল, আজকে আপনি? আজ বরাবরই চুপ চাপা স্বভাবের ছেলে, একটু লাজুক টাইপের। মেয়েদের দিকে চোখে চোখ রেখে কখনোই কথা বলা হয়নি তার। স্বভাবত মাথা নিচু রেখে সে বলল, জি, আজকে নীল ভাই ভাবিকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, এই জন্য তিনি আসতে পারেনি, বিধায় আমাকে পাঠিয়েছেন। ও আচ্ছা। মৃদু কণ্ঠে কথাটা বলে গাড়িতে উঠল নাহা। আয়াজও গাড়িতে উঠে স্টার্ট দিল। গাড়ি চলাকালে আর কোনো কথোপকথন হলো না তাদের। তবে চোখ সে ভাষা কি আর বাধা মানে? নাহার চোর বারংবার চলে যাচ্ছিল বহু প্রতীক্ষিত পুরুষটির পানে। তবে আয়াজ তার দিকে তাকাচ্ছিল কিনা বলা দেয়। ঢাকার একটা উন্নত মানের আইসক্রিম পার্লারে বসে আছে তিহু আর নীল। আইসক্রিম তিহুর সবচেয়ে পছন্দের ফাস্টফুডের তালিকায় অন্যতম। আর এই পার্লারের আইসক্রিমই তার অধিক প্রিয়। ভেতরে হলদেটে আলোক রশিদ ঝলকানি, দেওয়ালগুলো কোমল ধূসর রঙে রঞ্জিত। এক কোণে কাচের বাক্সের আড়ালে সারি সারি আইসক্রিমের সম্ভার। নীল সেখান থেকে একটা স্টাফকে ডেকে বলল, এই যে ব্রাদার, এদিকে একটু আসো তো। ছেলেটি এগিয়ে এসে নম্রভাবে বলল, জি স্যার, বলুন কি হেল্প করতে পারি? নীল এক ঝলক তিহুর দিকে তাকালো, জিজ্ঞাসু দৃষ্টি মেলে বলল, আইসক্রিমের ফ্লেভার কোনটা দেবে? তিহু কিছু না ভেবেই দ্রুত বলে উঠল, চকলেট কাম স্ট্রবেরি ফ্লেভার। নীল এমন অদ্ভুত ফ্লেভারের নাম শুনে ভুরু চড়ালো, চোখ কুচকে বলল। মানে? স্টাফ বয়টাও অবাক হয়ে বলল, সরি ম্যাম, বাট এই টাইপের ফ্লেভার তো এখানে নাই। তিহু স্টাফ বয়টার দিকে ফিরে বলল, আপনি বুঝি নতুন? ছেলেটাও মাথা নাড়িয়ে বলল, জি, কিন্তু ম্যাম আমি শিওর এখানে এই টাইপের কোনো ফ্লেভার নাই। তাদের এমন কথোপকথনের মাঝে এগিয়ে আসলো একজন পুরাতন স্টাফ। তিহুকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করে স্টাফ বয়টাকে নির্দেশ দিল একটা চকলেট আর একটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আনতে। ছেলেটিও বেকুবের মতো সে নির্দেশ অনুসারে একটা স্ট্রবেরি ফ্লেভার একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম এনে তিহুর সম্মুখে রাখলো। তিহু অতি দ্রুত আইসক্রিমগুলোকে প্যাকেট থেকে আলাদা করে স্ট্রবেরি ফ্লেভারটার উপর চকলেট ফ্লেভারের একটা প্রলেপ দিয়ে তৃপ্তি করে খেতে থাকলো। স্টাফগুলো চলে গেল। এদিকে নীল মুগ্ধ নয়নে চেয়ে আছে তিহুর পানে। কি মিষ্টি দেখাচ্ছে তাকে। হঠাৎই তিহু তার দিকে তাকালো। অতঃপর একটুখানি আইসক্রিম তার দিকে এগিয়ে দিয়ে খাওয়ার জন্য বলল। নীল মাথা নাড়িয়ে জানালো সেগুলো পছন্দ করে না। তবে তিহুও নাছরবান্দা, আইসক্রিম তো সে নীলকে খাওয়াই ছাড়বে। জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়ে শেষমেশ নীল একটুখানি আইসক্রিম গ্রহণ করলো। তিহু জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি ভালো না? নীল মাথা নাড়িয়ে সম্মতি সজানালে জানালো। তিহু মুস্কি হেসে বলল, বলেছিলাম এই তো, দেখলেন না? এদিকে নীল টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে দেখল তিউর ঠোঁটের এক প্রান্তে সামান্য আইসক্রিম লেগে আছে, যার দরুন তাকে আরো বেশি মিষ্টি লাগছে। নীল সেদিকে পলক্ষীনভাবে চেয়ে রইল। হৃৎকোণে কোথাও যেন আকস্মিক বেঁচে উঠল। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে,
জানি না যাব কতদূরে এখনো। তারা ফ্ল্যাটটার সামনে এসে থমকালো তিহু। হতবুদ্ধি তার দরুন লিফট ব্যবহারের কথাটাও বেমালুম ভুলে গিয়েছে সে। একসঙ্গে অনেকগুলো সিঁড়ি একবারে পেরিয়ে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা তার। হাঁটুতে দুহাতে ভর দিয়ে সামান্য ঝুঁকে ঠোঁট দুটো গোল করে একসঙ্গে বেশ কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। কিছুক্ষণ পর ধীরে সুস্থে কলিং বেল বাজালো সে। সঙ্গে সঙ্গে একটা পরিচিত হাসি মাখা মুখ দেখেই তাকে সর্বশক্তিতে জড়িয়ে ধরল তিহু। বলে উঠল,